লেখক উজ্জ্বল সংযোগ তার অজুহাতের আড়ালে। गुप्ता जी, आपने एमनी करेई कलपार आगले राखले चलेगा नहीं। আপনি কলপারে বসবেন সকলের কাজকর্মের শেষে। সকালবেলা থেকে এমনি করে টয়লেট কলপার আগলে রাখলে আমাদের মতন যারা অফিস কোর্ট কাছারি করে তাদের বহুত অসুবিধা হতা হে। আপনি আভি সরুন তো, পরে আসবেন, আমাকে জল নিতে দিন, স্নানে যাব। হাতে ধরে থাকা কাপড় চোপড়ের সাথে সাবান শ্যাম্পু নিয়ে রীতিমতো রাগে গজগজ করতে করতে গুপ্তাজিকে কলপার থেকে এক প্রকার সরিয়ে দিয়ে নিজের জলের বালতিটা লাগিয়ে দেয় বর্ণালী। মিউনিসিপ্যালিটির কলের জলের ফোর্স বেশ ভালোই। সকালে ওই 2 ঘন্টা জল আসে। দুপুরের সময়টা বর্ণালী অফিসে থাকে। সকাল 6টা থেকে 8টার ভেতরে ভাড়া বাড়িটার প্রায় 6 থেকে 7টা ঘরের সদস্যরা একটি কল এবং 2টি টয়লেটের উপর নির্ভরশীল। হেদুয়ার এই গলিটায় শতবর্ষের পুরনো এই ভাঙাচোরা 3তলা বাড়িটির নিচের তলায় প্রায় 7টি ঘর। সবগুলি ঘরেই ভাড়াটেরা থাকে, তবে তাদের ভেতরে বাঙালি একমাত্র বর্ণালী, বাকি সবাই বিহারি এবং উত্তরপ্রদেশীয়। তবে এই সময়টায় বর্ণালীর মুখকে সকলেই ভয় পায়। বিশেষ করে সকালবেলা যখন জল আসে 2 ঘন্টা, তখন তাকে 10-15 মিনিটের জন্য কলের জল নিতে দিতেই হবে। এই নিয়ে প্রতিদিন অশান্তি লেগে যায়, বিশেষ করে 50 ঊর্ধ্ব পৌর গুপ্তাজির সাথে। এই বিহারি গুপ্তাজি কি কাজ করে সারাদিন বর্ণালীর জানা ছিল না। তবে সকাল 6টায় জল আসার পর থেকে দশাশাহী চেহারার বিরক্তকর লোকটা কলপার আগলে যেভাবে বসে থাকে তাতে ভাড়াটেদের অল্প বয়সী ছেলে মেয়ে এবং বউদের নানান অসুবিধার সৃষ্টি হয়। কিন্তু গুপ্তাজি কি নিজের মতোই থাকেন, কারোর সুবিধা অসুবিধাগুলো তার নজরেই পড়ে না। একমাত্র বর্ণালীর কাছে তিনি জব্দ। ভাড়াটেদের প্রতিটা পরিবারের 2-3 জন অথবা বেশি সদস্য থাকে, কিন্তু বর্ণালীর ঘরে সে একাই থাকে। বর্ণালীর টয়লেট প্রয়োজন হয় সকালে একবার এবং বাড়ি ফেরার সময় কয়েক মিনিটের জন্য একবার। এতগুলো মানুষের টয়লেট, বাথরুম, জলের কল বলতে এটাই প্রধান সাধন। সকালে উঠে প্রতিদিনের একই দৃশ্য। বর্ণালী অসহ্য লাগে এই গুপ্তাজির ব্যবহারগুলো। ঘন্টার পর ঘন্টা কলপার আগলে বসে থাকাটা। এতগুলো ভাড়াটে সদস্যদের অসুবিধা যথেষ্ট হয়, কিন্তু কেউ মুখ খোলে না। একমাত্র বর্ণালীর মুখের কাছে সকলে জব্দ। জল নিয়ে টয়লেটে প্রবেশ করে স্নানের পরে সমস্ত কিছু শেষ করে আসতে মোট 10 মিনিট সময় লাগে বর্ণালীর। তারপরে পেছনে মুড়ে তাকানোর সময় থাকে না তার। 10x18 ছোট্ট ঘরটার বাইরের বারান্দার এক কোণে কেরোসিনের বাতি স্টোভে একসাথে ভাত, ডাল, আলু সেদ্ধ বসিয়ে স্নানে গেছিল। কোনো মতে স্নানঘর থেকে বেরিয়ে স্টোভের পাশে বসে দেখে ভাতটা বেশি সেদ্ধ হয়ে গেছে। তখনই একরাশ বিরক্তি প্রকাশ করে বিড়বিড় করে বলে ওঠে, যত সব অবাঙালি দল এসে উঠেছে এখানে, কালচার বলে কিছুই বোঝে না। সারাটা দিন কিচিরমিচির লাগিয়ে রেখেছে এই উঠোনটার ভেতরে। এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, ওদের একটুও নজরে পড়ে না। বোঝে না ওরা কারোর কি কষ্ট। ঘড়ির দিকে বারবার নজর দিয়ে তাড়াহুড়ো করে সেদ্ধ ভাত, আলু মাখা দিয়ে মুখে ঢোকাতে ঢোকাতে ব্যাগ গোছাতে শুরু করে। তার হাতে আর সময় নেই। প্রায় 9টা বাজতে চলল। 40 মিনিট লাগবে অফিস পর্যন্ত পৌঁছতে। বর্ণালী মনে মনে বলতে থাকে, হেদুয়া থেকে সল্টলেক সেক্টর 5 পৌঁছায় একটাই বাস। এটাই ওর কপালের জোর বলতে হয়, না হলে ঠিক 10টায় অফিসে ঢুকতে গেলে তার পক্ষে সম্ভব ছিল না। প্রতিদিন চেষ্টা করে ভোরবেলায় ওঠার, কিন্তু অনেক রাত পর্যন্ত জেগে থাকার কারণে সকাল 6টার আগে কোনো মতে উঠতে পারে না বিছানা ছেড়ে। বিছানা ছাড়ার পরে টয়লেটে যেতে গিয়ে প্রতিদিন মাথা গরম হয়ে ওঠে বর্ণালীর। সেই অখাদ্য একটা লোক গুপ্তাজি সমস্ত জায়গাটা আগলে বসে থাকবে। অসহ্য একেবারে। এমনটা ভাবতে ভাবতে পিঠের ব্যাগটা ঝুলিয়ে দরজায় তালা দিয়ে রাস্তায় বেরিয়ে পড়তেই সামনে পায় অতুল জেঠুকে। সকালের সমস্ত রাগ নিমেষে জল হয়ে ওঠে এই বৃদ্ধ মানুষটাকে দেখে। যতই তাড়া থাক, অতুল জেঠুর সামনে গিয়ে 2টি হাত ধরে বলে, জেঠু, তোমার ওষুধগুলো আমি আজ অফিস থেকে ফেরার পথে নিয়ে আসব। টাকা পয়সার চিন্তা করো না, তোমার যখন সুবিধা হবে আমায় দিয়ে দিও। ফোকলা দাঁতে অমায়িক একটা হাসি হেসে বলে, জেঠু, তোর মতো মেয়েকে পাশে পেয়েছি বলে এই জীবনটা এখনো ধরে রাখতে পেরেছি। তোর কাছে আমার অনেক ঋণ থেকে গেল।
জেঠুর মুখে নিজের হাত চাপা দিয়ে বলে ওঠে বর্ণালী, আর প্রশংসা করতে হবে না, ছাড়ো, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, আমার ওদিকে দেরি হয়ে গেল। কথাটা শেষ করেই দৌড়ে চলে বাস স্ট্যান্ডের দিকে। দূর থেকে দেখতে পেয়েছিল তার রুটের বাসটা আসছে। এখান থেকে ভিড় বড় একটা না হলেও উল্টোডাঙার কাছে আসলেই মারাত্মক ভিড় হয়ে ওঠে বাসটায়। তবে প্রতিদিনই বসার জায়গা পেয়ে যায় বর্ণালী সেক্টর 5 পর্যন্ত পৌঁছানোর জন্য। বাস থেকে নেমে হাতের ঘড়ির দিকে তাকাতে তাকাতে এক প্রকার দৌড়ে অফিসে ঢুকেই লিফটের কাছে দাঁড়ায়। হাতে আর মাত্র 3 মিনিট সময় বাকি। নানা দেশের বিভিন্ন অফিস এই বিল্ডিংটায়, তাই এই সময়টায় লিফটের কাছেও ভিড় অসম্ভব। তবুও নিজের শরীরটাকে কোনো রকমে লিফটের ভেতরে জায়গা করে নিয়ে কাটায় কাটায় 10টার অফিসের ভেতরে পা রাখে বর্ণালী। তারপরেই নিঃশ্বাস নেওয়ার সময় পায়। ছোট মফস্বল শহর থেকে ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পরে অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছিল। খুব প্রয়োজন ছিল বর্ণালীর এই চাকরিটা। বাড়ির অবস্থা ছিল শোচনীয়। উচ্চ মাধ্যমিক পড়ার সময় বাবার ছায়া মাথার উপর থেকে সরে যায়। অভাবের কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি বর্ণালী। বাবা এক প্রকার বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে যায়। পেছনে রেখে যায় বর্ণালীর সাথে তার বিধবা মা আরও 2টি ভাই বোনকে। এতদিন কোনো রকমের দিন চালিয়ে যাচ্ছিল। তার মধ্যে টিউশনের সাহায্যে নিজের পড়াশোনা চালিয়ে যায়। বাবার টেলারিংয়ের দোকানটা মুখ থুবড়ে পড়েছিল বাবা না থাকার কারণে। সেটাকে কোনো মতে দাঁড় করায় একটি কারিগরের সাহায্যে। ততদিনে মাও এসে হাত লাগানোতে সংসারের খরচ কোনো রকমে চলতে থাকলেও ভাই বোনের স্কুলের খরচ, তাদের প্রাইভেট মাস্টারের খরচ উঠতেই চায় না। সব দিক দেখে শুনে নিরঞ্জনের পরামর্শে শহরের পথে পা বাড়ায়। স্কুলের জীবন থেকে নিরঞ্জনের সাথে একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিল বর্ণালী। তখন সে ক্লাস 9-এর ছাত্রী। সেই সময় নিরঞ্জন তার গৃহশিক্ষক হয়ে পা রেখেছিল জীবন স্রোতে। নিরঞ্জনের ইউনিভার্সিটির পড়া প্রায় শেষের পথে থাকায় তার পড়াগুলো দেখিয়ে দিত। সাথে শহরে চাকরির চেষ্টা করে গেছিল। নিরঞ্জনের দেখাশোনাতেই মাধ্যমিক খুব ভালোভাবেই পার করে গেছিল। ততদিনে নিরঞ্জন শহরে চাকরিটাও পেয়ে যায়। উচ্চ মাধ্যমিকের পরে ম্যাথামেটিক্স নিয়ে পড়ার উৎসাহটা পেয়েছিল নিরঞ্জনের কাছ থেকে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখেই একদিন নিরঞ্জন বলে, তোর মাথা গণিতে পরিষ্কার, তুই ম্যাথামেটিক্স নিয়ে বিকমটা দে, তাহলে আমার অফিসে চেষ্টা করতে পারবো। পরের সময় সুযোগ আসলে গণিতে বিজ্ঞানের স্নাতকোত্তর, গণিতে এমএসসি করে নিতে পারবি। তখন একটা ভালো ভবিষ্যৎ দেখতে পারবি। সেই থেকে গণিত নিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। আজ প্রায় বছর পার হতে চলল বর্ণালী চাকরিটা করছে কেবলমাত্র নিরঞ্জনের সাহায্যে। প্রথমে শহরে এসে মেয়েদের মেসে থেকেছিল 3 মাস। মেয়েদের মেসে থাকার খরচটা যদিও অনেক কম, কিন্তু পরিবেশ এবং খাবার দাবারের হাল দেখে বারবার নিরঞ্জনকে বলতে শুরু করে, এই শোনো না, এখানে থাকতে পারছি না, দম বন্ধ করা পরিবেশ, অন্য কোথাও দেখো না। মিষ্টি হেসে নিরঞ্জন বলে, ভাড়া বাড়িতে থাকবি, অসুবিধে হবে না? উত্তরে বর্ণালী বলে, সে আমি চালিয়ে নেব একটা মাথা গোজার জায়গা, আর শৌচের জায়গার থাকলেই হলো, তাছাড়া একটা বাতি স্টোভ হলেই আমার খাওয়াটাও হয়ে যাবে। তারপর থেকে শতাধিক বর্ষ পুরাতন বাড়িটির নিচের তলায় ছোট্ট এই ঘরটিতে জায়গা হয় বর্ণালীর, মাসিক মাত্র 300 টাকায়। মেয়েদের মেস বাড়িতে থাকার সময় একদিন অফিস থেকে দুজনেই একসাথে ফিরেই বসেছিল এসে হেদুয়ার পার্কে। সন্ধ্যার পরে সিমেন্টের বেঞ্চিতে পাশাপাশি বসে নিরঞ্জনের হাতটা নিজের হাতে চেপে ধরে বলে, অসুবিধা কিসের? আশেপাশে লোকজন থাকবে এমন একটা বাসাবাড়ি দেখো না, নিজেই রান্না করে অফিস করব, তাছাড়া তুমি তো আছোই। বর্ণালীর সুন্দর মিষ্টি মুখের দিকে তাকিয়ে নিরঞ্জন বলে ওঠে, পারবি সব কিছু একা হাতে সামলাতে? নিরঞ্জনের হাতটা সজোরে চেপে ধরে বলে, পারতে আমাকে হবেই। এটা কেন ভুলে যাও, গ্রামের বাড়িতে 3টি প্রাণীর সব দায়িত্ব আমার উপরে। ভাই বোনের পড়াশোনার শেষে আমার মুক্তি, তখন ওদের রাস্তা ওরা পেয়ে যাবে, বাকি থাকবে মা, তখন অতটা অসুবিধে হবে না। বর্ণালীর উচ্চাশায় ভরা সুন্দর মুখশ্রীর দিকে এক দৃষ্টে তাকিয়ে বলে, সবই বুঝলাম, তোর সমস্যা সব মিটে যাবে একদিন, তবে আমার দিকে তাকানোর সময় কবে হবে তোর? আদৌ হবে তো, নাকি আমি তোর আশায় তাকিয়ে তাকিয়ে একদিন বুড়ো হয়ে যাব, কিন্তু তোর অজুহাত শেষ হবে না। নিরুদা, তুমি এমনটা ভাবো, এমনটা আশা করিনি, বিশেষ করে তোমার থেকে। নিরুদা, আমার দায়বদ্ধতাগুলো তোমার কাছে অজুহাত?
চোখ দুটিতে অশ্রু এসে গেছিল। সে চোখের কোণের অশ্রু মুছতে মুছতে মৃদু হেসে পুনরায় বলে, নিরুদা, আমারও ইচ্ছা হয় তোমার বউ সেজে তোমার স্নেহের পরশ, তোমার উষ্ণ আলিঙ্গনে যৌবনের আকাঙ্ক্ষাগুলো চরিতার্থ করতে। নিরুদা, আমারও ইচ্ছে হয় তোমার সান্নিধ্যে তোমার উষ্ণ আলিঙ্গনে হারিয়ে যেতে। আমারও ইচ্ছা হয় নিরুদা। আমিও তো একটা মানুষ, যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একটা যৌবন উচ্ছল মেয়ে, কিন্তু আমার কর্তব্যগুলো যে আমার পেছন ছাড়বে না। তুমি না বুঝলে কে বুঝবে বলো? সেই কিশোরী বয়স থেকে তোমাকে নিজের পাশে মহিরুহের মতো দাঁড়াতে দেখেছি। এতদিন পর আজ হাত ছাড়িয়ে চলে যেও না। তোমার সাহায্য নিয়েই তো আমি এতটা পথ এগিয়ে এসেছি। এটুকু ব্যাখ্যা করার প্রয়োজন হয়তো পড়বে না, তবু এটা ভেবো না এইগুলো আমার অজুহাত। আমার অসহায়তাগুলো বোঝার চেষ্টা করো। বর্ণালীর দু চোখের অশ্রু মুছিয়ে দিতে দিতে বলে, তোর মনে দুঃখ দেওয়ার জন্য আমি এমনভাবে বলিনি রে পাগলি। তোর জীবন নিয়েও তো ভাবতে হবে আমাকে, তাই না? বাড়ি থেকে অহরহ চাপ আসছে বিয়ের জন্য। দাদু ঠাকুমা, মা বাবা বারবার এই কথা বলে আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের। তাই এমন কথাগুলো না চাইতেই মুখ থেকে বেরিয়ে গেছে। আমাকেও পরিবারের ভালো মন্দ দিকটা দেখতে হবে। সেটি কিভাবে এড়িয়ে যাই বলো তো? একটা কথা বলবো নিরুদা, আমাদের দুজনের পরিবার নিয়ে আমরা দুজনেই বিভ্রান্ত। যতই চেষ্টা করি না কেন, নিজেদের পরিবারের এমন পরিস্থিতিতে আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না। তাছাড়া তুমিও কতদিন বাড়িতে অজুহাত দেখাবে আমার জন্য? তার থেকে তুমি বিয়ে করে নাও বাড়ির কথা মেনে। বর্ণালীর কথা শেষ হতেই তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলে, কি বললি? আমি বিয়ে করে নেব? এতদিন তোর জন্য অপেক্ষা করার পরে তোর মুখ থেকে এমন কথা? আচ্ছা, তোর কথা শুনে আমি না হয় বিয়ে করে নিলাম, তারপরে তুই থাকতে পারবি তো? কষ্ট হবে না তো তোর? নিরঞ্জনের কথার মাঝেই বর্ণালী দুটি চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। মুহূর্তেই প্লাবিত হয় দুটি নয়ন। সেই অশ্রুসিক্ত নয়ন দুটির দিকে তাকিয়ে মৃদু হেসে নিরঞ্জন বলে ওঠে, কেবল অজান্তেই একটি কথা তোর মুখ দিয়ে বেরিয়ে পড়েছে, আর তাতেই তোর হৃদয়ে কতখানি ব্যথা লেগেছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। তুইও আমাকে কতটা ভালোবাসিস আমার থেকে বেশি কেউ বুঝবে না। আরে পাগলি, কাঁদিস না। আরও কিছুদিন অপেক্ষা করে যাব তোর দায়িত্বগুলো সম্পন্ন হওয়া পর্যন্ত। ততদিনে যদি বুড়ো হয়ে যাই তাতেও কোনো ক্ষতি নেই। অশ্রুসিক্ত নয়ন দুটি সহ নিরঞ্জনকে জড়িয়ে ধরে দুহাতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে বলে, আমার কিছু বলার নেই নিরুদা, তোমার সমস্যাগুলো আমি বুঝি, কিন্তু কি করব বলো? আমার কি কোনো উপায় আছে? এমনভাবে মাঝ সমুদ্রে পরিবারটাকে ফেলে দিতেও তো পারি না। মা যে বড় অসহায় হয়ে যাবে। যতই হোক জন্মদাত্রী মা। বাবা অকালে না চলে গেলে আমার উপরে এতটা চাপ চলে আসতো না। হয়তো এতদিনে তোমার গৃহিণী হয়ে সংসারে জড়িয়ে পড়তাম। মুচকি হেসে ইয়ার্কি ছলে বলে নিরঞ্জন, কেবল গৃহিণী হতিস না, হয়তো দু চারটে মাও হয়ে যেতে পারতিস। কথাটা শেষ করেই হেসে উঠে সজোরে আলিঙ্গনে আবদ্ধ করে বর্ণালীকে। তখনই সব ব্যথা ভুলে নিরঞ্জনের আলিঙ্গনে আবদ্ধ হয়ে বলে ওঠে, এ বাবা, দু চারটে একসাথে? ততক্ষণে দুজনেই হেসে ওঠে। পুনরায় বর্ণালী বলে, এবার যাওয়া যাক তাহলে। বাসা বাড়িতে ফিরে রান্না বসাতে হবে। সকালে আলু সেদ্ধ ভাত খেয়ে গেছিলাম, এখন একটু তরকারি বানাবো। আমার একটা কথা শুনবি? অনেকদিন হোটেলে খাওয়া হয়নি। হেদুয়ার পার্কের পাশেই একটা বিরিয়ানির দোকান আছে। চল, দুজনে রাতের খাবারটা একসাথে খেয়ে যে যার বাসায় ফিরে যাই। চোখ দুটো বড় বড় করে বর্ণালী বলে, আবার এতগুলো টাকা খরচ করবে? থাক না, আমার ভাত রান্না করাই আছে, একটু তরকারি করে নিলেই হয়ে যাবে। ফালতু এতটা খরচ করো না তো। তোমার খরচা হলে আমারও যে বড্ড ব্যথা লাগে, এগুলো তো তুমি বোঝো, তাহলে ফালতু খরচ করো কেন? কে বললো তোকে এগুলো ফালতু খরচা? একদিন রান্না করা ছেড়ে দে, আমি অনেকদিন বাইরে খাই না, তুই সাথে আছিস। রাতও প্রায় 9টা বাজতে চললো। বেশি কথা না বলে চল। হারু কাকার দোকানের বিরিয়ানিটা বড্ড ভালো বানায়, দামও খুব কম, সাধ্যের ভেতরে। বারণ করিস না তো। তাছাড়া তোর মনটাও আজকে খুব খারাপ বুঝতে পারছি। বর্ণালীর হাত ধরে টেনে নিয়ে চলে হেদুয়া পার্কের বাইরে হারু কাকার বিরিয়ানির কেবিনে। সেখানে দুজনে 1 প্লেট করে বিরিয়ানি নিয়ে খাওয়ার পরে নিরঞ্জন বলে, বাড়িতে ফিরে শান্তি মনে ঘুমিয়ে পড়বি, কালকে সকাল থেকে আবার দৌড়াতে হবে। চল, তোকে তোর বাসা বাড়ির সামনে ছেড়ে আমি বাড়ি ফিরব।
এভাবেই চলছিল দুজনের দিনচারিতা। বর্ণালী আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল মা ভাই বোনকে নিয়ে। মাসের শেষে মাইনেটা হাতে পেলেই নিজের জন্য কিছুটা ছেড়ে প্রায় সবটাই মায়ের হাতে তুলে দিয়ে আসে। ভাই বোন দুটিকে বারবার বলে আসে, মন দিয়ে পড়াশোনা করিস, নিজের পায়ে একদিন দাঁড়াতে পারলে আমাদের পরিবারের আর কোনো কষ্ট থাকবে না। মায়ের ব্যথা ভরা চোখের দিকে তাকিয়ে পুনরায় বলে, তুমি এত দুঃখ করো কেন? আমি আছি তো, আমি তোমার মেয়ে নই, তোমার ছেলে, এটা ভেবে নিশ্চিন্তে থেকো। ততক্ষণে মা বলে, টেলারিংয়ের দোকানে আজকাল আর কোনো আয় হয় না, যেটুকু আয় হয় প্রায় সবটাই কারিগরকে দিতে হয়। তুই আছিস বলে আমরা বেঁচে আছি। তোর উপর কত দায়িত্ব চাপিয়ে দিয়েছি আমরা সবাই, এটা ভাবলে আমার বুকটা দুঃখে ভরে ওঠে। তোর বাবা বেঁচে থাকলে এতদিনে তোরা নিরঞ্জনের বিয়েটাও শেষ হয়ে যেত। আমি বড় স্বার্থপর হয়ে উঠেছি মা, তোর রোজগারের টাকায় আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, এটা ভাবলেই বুকটা দুঃখে টনটন করে ওঠে। মায়ের দু চোখের অশ্রু মুছিয়ে দিতে দিতে বর্ণালী বলে, এমন করে ভাবছো কেন মা? আমি কি পর নাকি এ পরিবারের বড় হয়ে আমাকে তো চিন্তা করতে হবে। এখনো অনেক দায়িত্ব বাকি। ঝর্ণাটার গ্র্যাজুয়েশন শেষ করার পরে চাকরি করবে, তার বিয়ে দেব ধুমধাম করে। ঠিক করেছি উৎপলকে ডাক্তার বানাবো। ভাইটার খুব নলেজ, যেটা শোনে সেটাই মনে রেখে দেয়। ওর মাথাটা এতটাই পরিষ্কার। আমার স্বপ্ন ছোট ভাইটাকে ডাক্তার করার, সেই চেষ্টায় সফল হতেই হবে আমাকে। ততক্ষণে মেয়েকে জড়িয়ে ধরে মা রুদ্র কণ্ঠে বলে ওঠে, সবার জন্য সব কিছু করে যাবি, আর নিজের জন্য কখন করবি তুই? তুই তো বুড়ি হয়ে যাবি একদিন। সবার দায়িত্ব পালন করতে করতে নিজের দায়িত্বটা ভুলে যাস না মা। সময় থাকতে নিজের দিকেও ফিরে তাকাস, পরে কিন্তু আফসোস করতে হবে তোকে নিজের জন্য একদিন। পৃথিবী ওলট পালট হয়ে যাক, কিন্তু বর্ণালী দায়িত্বজ্ঞানের বন্ধনে এমনভাবে বেঁধেছিল, সেখান থেকে ছাড়া পাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব ছিল। দেখতে দেখতে 4 বছর হয়ে গেছিল হেদুয়ার ওই বাসা বাড়িতে। প্রতিদিনের ঝামেলা তেমনই ছিল। গুপ্তাজির সকালে কল আগলে রাখা, একগাদা লোকের ভেতরে বাথরুম টয়লেট ব্যবহার করার ঝামেলা তো ছিলই। বাড়িওয়ালা প্রত্যেক 6 মাস ছাড়া ভাড়া বাড়ানোর জন্য তাগিদা দিয়ে যেত, কিন্তু কলকাতা শহরে বর্ণালী এর থেকে সস্তা কোথায় পাবে সেটা ভেবেই মুখ বুজে থেকে গেছিল সেই একরাশ জঞ্জালযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশের সাথেই। ঝর্ণা উচ্চ মাধ্যমিক দিয়েছিল মোটামুটিভাবে। সেই বছরে উৎপল মাধ্যমিক দিয়েছিল। উৎপলের রেজাল্ট ছিল জেলার 10 জনের ভেতরে। রেজাল্ট বেরোনোর দিন বর্ণালী আনন্দে বাসাবাড়ির সকলকে মিষ্টি খাইয়ে বলেছিল, আজ আমার ভাই জেলার সব থেকে ভালো নম্বর পেয়েছে মাধ্যমিকে, তার থেকে আমার ছোট বোন উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে। একটা গরিব পরিবারের সন্তানেরা ইচ্ছা থাকলে পড়াশোনাতে ভালো স্থানে পৌঁছাতে পারে। এই 4 বছরে বর্ণালীর মাইনে বেড়েছিল মাত্র 2000 টাকা। 10,000 টাকার মাইনেতে চাকরিতে ঢুকে অনেক বড় স্বপ্ন দেখে গেছিল মেয়েটি। মাস গেলে নিজের খরচটুকু রেখে দিয়ে প্রায় সবটাই তুলে দিয়ে আসতো মায়ের হাতে। মাত্র 2টি সালোয়ার শুটে মাসের পরে মাস কাটিয়ে দিত, সেগুলোকে ধুয়ে ইস্ত্রি করে। বর্ণালীর কাছে বিলাসিতা করার প্রাচুর্য ছিল না, তার উপরে দায়বদ্ধতার বেড়াজালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়েছিল। প্রায় বছর পুজোর সময় নিরঞ্জন পুজোর উপহার হিসেবে একটি করে চুড়িদার স্যুট দিয়ে বলতো, নিজের জন্য সামান্য হলেও একটু খরচ করে নাও। রবিবারে ছুটির দিনে হরিশাহের হাট থেকে সস্তা দামে নাইটি চুড়িদার কিনে আনতো। সেটাই ছিল বর্ণালীর কাছে বিলাসিতা। তবুও স্বল্প উপার্জনে স্বপ্ন দেখেছিল ভাইকে ডাক্তার করার, ছোট বোন ঝর্ণাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করার। সময় তবুও চলে যাচ্ছিল। ঝর্ণাকে বিকমে ভর্তি করিয়েছিল, ভাইয়ের উচ্চ মাধ্যমিক সেই বছরই ছিল। এর ভেতরেই হঠাৎ একদিন রাতে নিরঞ্জনের ফোন এলো, গ্রামের খবরটা শুনেছ? সবে শুয়েছিল বর্ণালী, বিছানায় চমকে উঠে প্রশ্ন করেছিল, কি খবর? আমি তো কিছুই জানি না। তখন নিরঞ্জন বলেছিল, অনেক বড় খবর, কালকে ছুটি নিয়ে গ্রাম থেকে ঘুরে এসো। ঝর্ণা পালিয়েছে বাড়ি ছেড়ে নিজের প্রেমিকের সাথে। বাড়িতে তোমার মা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তোমার কাছে খবর দেওয়ার উপায়টুকু ছিল না, আমি সংবাদ পেয়েছি তাই তোমাকে জানালাম। পরের দিন বর্ণালী গ্রামে ছুটে গিয়েছিল অফিসে ছুটির জন্য একটা মেল করে। মায়ের কাছে পৌঁছাতেই মা কেঁদে কেঁদে বলেছিল, নিজের জীবনের অমূল্য পরিশ্রমগুলো ব্যয় করার বদলে কি পেলি মা? দেখ, ঝর্ণাটাও নিজের প্রেমিককে নিয়ে পালিয়ে গেল বাড়ি ছেড়ে।
কাউকে কিছু না জানিয়ে। একবারও ফিরেও তাকালো না পরিবারের দিকে। তুই এতদিন ধরে যতটা পরিশ্রম করে গেলি তার পেছনে বিনা স্বার্থে তার কোনো মূল্যই রাখলো না। এখনো ভেবে দেখ মা, সময় এখনো আছে, নিজের জন্য কিছুটা হলেও ভাব। পরের দিন ভাইকে সাথে নিয়ে পাশের গ্রামে ঝর্ণার শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছয়। বোনের মুখোমুখি হতেই অজস্র কটূক্তি ভেসে আসে ঝর্ণার মুখ থেকে। তোদের গরিবের সংসারে জীবনটাকে আগুনের ছাইতে পুড়িয়ে দেওয়ার মতো আমার মনোভাবনা নেই। আমার নিজের জীবন বেছে নিয়েছি। মনে করতে পারিস আমি তোদের থেকে মৃত। আমার স্বামী সংসার নিয়ে আমি বেশ সুখেই আছি। জীবনে কোনোদিনও সাহায্যের জন্য তোদের দ্বারস্থ হব না। একরাশ অভিমান বুকে নিয়ে ফিরে এসেছিল বর্ণালী। গলাটা রুদ্ধ হয়ে গেছিল ঝর্ণার ব্যবহারে। অবশেষে তার নিঃস্বার্থ প্রতিদান এভাবে ফিরিয়ে দেওয়ার জন্য। বর্ণালী ভেবেছিল হয়তো এটাই তার পাওনা ছিল। তার এতদিনের চেষ্টাগুলো ব্যর্থ হয়েছিল। হয়তো ঝর্ণাই সঠিক ছিল, আমি ভুল ছিলাম। নিজের স্বার্থটা দেখিনি কোনোদিনও। কেবলমাত্র পরিবারের দিকে তাকিয়ে নিজের সর্বস্ব ত্যাগ করতে পেরেছিলাম বলে এই পাওনাটা বোধহয় আমার পাওয়ারই ছিল। ঝর্ণা নিজের ভবিষ্যৎ নিজেই বেছে নিয়েছিল। সব কিছু ভুলে বর্ণালী ভাই আর মায়ের জন্য বেঁচে থাকার সংগ্রামটা চালিয়ে যাওয়াটাকে প্রাধান্য দেয়। যখনই ছুটি নিয়ে বাড়ি যেত তখনই মা বারবার বলতো, এবার বিয়েটা সেরে নে তুই। উৎপল নিজের ভবিষ্যৎ নিজেই বেছে নেবে। অনেক তো পড়ালি, এবার ওকে নিজেরটা নিজেই ভেবে নিতে দে। মায়ের দু চোখের দিকে তাকিয়ে বর্ণালী বলে ওঠে, আর কটা দিন তো, ভাইটা ডাক্তারি শেষ করলেই আমার দায়িত্ব শেষ। আসলে উৎপলটা পড়াশোনাতে খুব ভালো। ডাক্তার হয়ে গেলে বাবার মতো বিনা চিকিৎসায় আমাদের পরিবারের কাউকে মরতে হবে না। তুমি চিন্তা করো না, আমার জন্য অপেক্ষা করবে নিরঞ্জন। মা হতাশ নয়নে তাকিয়ে থাকে মেয়ের দিকে। কেবল ভেবেই যায় একটা কর্তব্য তার কোনো ছেলে হলেও করতো না, যতটা তার মেয়ে করছে এখনো পর্যন্ত। উচ্চ মাধ্যমিকের পরে এন্ট্রান্সে খুব ভালোভাবে উত্তীর্ণ হওয়ার পরে নিরঞ্জনের চেষ্টায় সরকারিভাবে ডাক্তারি পড়ার সুযোগ পায় উৎপল। এদিকে বর্ণালীর দায়িত্ব আরও বেড়ে যায়। বাড়িতে মা থেকে যায় একা। একদিকে সংসার, আরেকদিকে ভাইয়ের ডাক্তারি পড়ার খরচ জোগাড় করতে হিমশিম হয়ে ওঠে। এমন সময় আবার একদিন সন্ধ্যের পর হেদুয়া পার্কে নিরঞ্জনের সাথে দেখা হয়। তখনই বলে, আমি তো কুলাতে পারছি না আর, তুমি আমার জন্য আরেকটা রাতের কাজ জোগাড় করে দাও। সন্ধ্যা 7টার পরে থেকে রাত 12টা পর্যন্ত আর একটা কাজ পেলে সামলে উঠতে পারবো। ভাইটার পড়ার খরচ চালানো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। ওদিকে মায়ের শরীরটাও ইদানিং ভালো চলছে না, মাঝে মাঝে ডাক্তার দেখাতে হয়। এতদিনে নিরঞ্জনের চোখে পাওয়ারের চশমা উঠে গেছে। সেই চশমার আড়াল থেকে নিজের প্রেয়সী মেয়েটির দিকে তাকিয়ে করুণভাবে বলে ওঠে, আর কত করবে? সেই সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত অফিস করো, তারপরে আবার আর একটা ডিউটি খুঁজছো। তোমার শরীর যে খারাপ হয়ে যাবে, তখন কে সামলাবে তোমার ভাইকে, তোমার মাকে? একবার চিন্তা করে দেখেছো? আর কি করব তুমি বলে দাও। আমি যে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। প্রতি সপ্তাহে উৎপলের টাকা দরকার, ডাক্তারি পড়ার খরচা বাবদ। আমি ছাড়া ওকে দেখার আর কে আছে বলো তো? আমাকে আর একটা ডিউটি করতেই হবে যেভাবেই হোক। সেখান থেকে কিছুটা রোজগার হলে ভাইটার পড়াশোনা চালাতে অসুবিধা হবে না। আচ্ছা, অফিস থেকে ফেরার পরে 2-3টে টিউশনে জোগাড় করে দাও, আমিও চেষ্টা করছি। বর্ণালীর একটা হাত নিজের হাতে নিয়ে মৃদু হেসে বলে নিরঞ্জন, তুমি সংসারটাকে বাঁচানোর জন্য নিজেকে জলাঞ্জলি দিচ্ছ। তোমার প্রতিদান কিন্তু কোনো দিনও দেবে না, এটা মনে রেখো। যেমন তোমার বোন তোমার প্রতিদান দেয়নি, নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়েছে সব কিছু ভুলে, আমিও আজ বলে দিলাম তোমার ভাইও নিজের ভবিষ্যৎ গুছিয়ে নেবে। শেষে তোমাকে বুড়ো আঙুলটা দেখিয়ে নিজের রাস্তায় হেঁটে যাবে। তুমি খালি তাকিয়ে থাকবে অবাক চোখে, কিছুটি করতে পারবে না তুমি। আমার কত আকাঙ্ক্ষা ছিল জানো, তোমার মাস্টার ডিগ্রিটা হয়ে গেলে অনেক বড় পোস্টে চাকরি পেতে। নিজের ভবিষ্যৎ দেখলে না একবারও। আমাকেও তোমার সাথে বেঁধে রাখলে সংসার করার প্রলোভনে। এগুলো তো তোমার কেবলই অজুহাত। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। ডাক্তারি পড়ানোর স্বপ্নটা আমাদের জন্য নয়, এটা তুমি ভুলে গেছো নিজের একটা বড় আকাঙ্ক্ষাকে সাকার রূপ দিতে গিয়ে। নিরঞ্জনের হাতের মধ্যে হাত বাঁধা অবস্থাতেই বর্ণালী বলে ওঠে, আমার যে স্বপ্ন ছিল এটা, বোনের স্বপ্নটা পূর্ণ করতে পারলাম না, সে তার পথ বেছে নিল।
ভাইটাকে ডাক্তার করতে পারলেই আমার সব দায়িত্ব শেষ। তখন না হয় তোমার ঘরণী হয়ে সংসার করব। বর্ণালীর দুটো চোখের দিকে তাকিয়ে নিরঞ্জন বলে, এই স্বপ্নটা যদি আর 5টা বছর আগে দেখতে, হয়তো এভাবে তোমার জন্য আমাকে জ্বলে পুড়ে মরতে হতো না। তুমি যে মরীচিকার দিকে দৌড়াচ্ছ সেটা হয়তো তোমার একদিন সফল হবে, তোমার ভাই ডাক্তার হবে, যে স্বপ্ন তুমি দেখেছ। কিন্তু আমাদের দুজনের স্বপ্ন, সেটা দেখা কি আমার অন্যায় ছিল? আমাদের যৌবনের সময়কালটা ফুরিয়ে আসছে, এটা তো বুঝতে পারছো। এভাবে বলো না প্লিজ। তুমি আছো বলেই আমি আছি। তোমাকে সব সময় পাই একটা বিরাট বটগাছের ছায়ার মতো। আর 2-3টে বছর মাত্র, এইটুকু সময় আমাকে দাও। এই কয়েকটা বছরে তুমি বুড়ো হবে না, আমিও বুড়ি হব না, তোমাকে কথা দিচ্ছি। তখন জীবনটা নতুনভাবে তৈরি করার চেষ্টা করব। সব দায়িত্বের বন্ধন থেকে মুক্ত হয়ে কেবল তোমার বন্ধনেই বাধা পড়ে থাকব, কথা দিলাম। আরও 2-3টে বছর অপেক্ষা করাবে আমাকে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমাকে, এটা কেন বুঝতে চাইছো না? তোমার ভাই তো ডাক্তারি পড়ছে, বিয়েটা সেরে ফেলি চলো, আর অপেক্ষা না করে। তখন দুজনেই না হয় চেষ্টা করব তোমার ভাইকে ডাক্তার করার জন্য। নিরঞ্জনের হাতটা শক্ত করে ধরে বলে, না গো, তোমাকে আর ওই জঞ্জালের ভেতরে ঢোকাতে চাই না। এ দায়িত্বটা কেবল আমারই, আমাকেই শেষ করতে দাও। ও, তার মানে আমার প্রতিদান তুমি নেবে না তাই? যতবার তোমাকে টাকা সাহায্য করার কথা বলেছি তুমি এড়িয়ে গেছো। এখনো নিজের বলে ভাবতে পারলে না আমাকে, এখনো পর করে রেখেছো। বিয়ের পরে দুজনে একসাথে দায়িত্বগুলো পালন করলে অসুবিধাটা কোথায় হতো একটু বুঝিয়ে বলবে? তাছাড়া কত বছর তুমি ওই ছোট্ট ঘরটিতে পড়ে আছো। দুবেলা কি খাও আমার থেকে বেশি কেউ জানে না। দিন দিন তোমার শরীরের লাবণ্যগুলো উধাও হয়ে যাচ্ছে। তোমার শরীরের পুষ্টিগুলো ভালো খাদ্যের অভাবে কেমন যেন শুকিয়ে যাচ্ছে। সেগুলো একবার ভেবে দেখেছো? নিজের দিকে তাকাও বর্ণালী, নিজের দিকে তাকাও। এভাবে নিজের সর্বনাশ ডেকে এনো না, যেটা তুমি করছো। বেশ খানিকক্ষণ চুপ করে বসে থাকে দুজনে। দুজনের দুটি হাত বাঁধা থাকে। দুজনের মনের ভেতরে আলাদা আলাদা ভাবনা। একজনের ভাবনা নিজের দায়িত্ব, আরেকজনের ভাবনা সুন্দরী মেয়েটির সমস্ত চিন্তা ভাবনা দূর করে নিজের সাথে জড়িয়ে নেওয়ার। ঠিক তখনই পাশ দিয়ে ঘটি গরম আওয়াজে নিস্তব্ধতা ভঙ্গ হয়। তখনই নিরঞ্জন বলে, শুকনো মুখে বসে থাকার থেকে একটু ঘটি গরমই খাওয়া যাক, কি বলো? মুচকি হেসে নিরঞ্জনের হাতে চিমটি কেটে বলে, আমার আপত্তি নেই, তবে এই গম্ভীর পরিস্থিতিটা তুমি তৈরি করেছ। আমি তো এতক্ষণ স্বাভাবিকই ছিলাম। আরও কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দেখতে দেখতে উৎপলের ডাক্তারি পড়ার শেষ পর্বে হঠাৎ একদিন জানতে পারে বর্ণালী, ভাইয়ের রেজাল্ট খুব ভালো হওয়ার জন্য তাকে বিদেশে পাঠানো হবে উচ্চশিক্ষার জন্য। তার সমস্ত ব্যয়ভার নেবে জার্মানির একটি সংস্থা। খবর শুনে আনন্দে লাফিয়ে ওঠে বর্ণালী। তখনই সংবাদটা জানা নিরঞ্জনকে। শুনেছ, ভাই জার্মান যাচ্ছে পিএইচডি করার জন্য। মৃদু হেসে নিরঞ্জন বলে, এ তো খুব ভালো খবর। তুমিও অনেকটাই মুক্ত হয়ে গেলে, আমাদের মিলনের রাস্তাটাও পরিষ্কার হয়ে গেল, তাই না? ঠিক বলেছ, এখন আর কোনো বাধা রইল না। ভাই জার্মান গেলেই আমরা বিয়ে করে নেব। ততক্ষণে নিরঞ্জন বলে, তাহলে দিনক্ষণ ঠিক করি, কি বলো? আরে বাবা, উৎপল আগে যাক তো, সে কবে যাবে সেটা তো এখনো জানতে পারিনি। ওর যাবার দিনটা জানতে পারলে দিনক্ষণ ঠিক করতে পারবো। দেখতে দেখতে প্রায় 1 বছর পেরিয়ে যায়। উৎপলে ডাক্তারি পরীক্ষার শেষ বছরে জার্মানি যাওয়ার দিন উপস্থিত হয়। জার্মানিতে প্রায় 4 বছরের জন্য ও যাবে, এমনটাই চুক্তি হয়েছিল সেখানকার মেডিকেল সংস্থার সাথে। উৎপলের সাথে সেদিন ছিল বর্ণালী ও নিরঞ্জন। বাড়িতে 2 দিন থাকার পরেই যাবার জন্য তৈরি হয়েছিল। এয়ারপোর্টে উৎপলকে বিদায় দিয়ে দুজনে এসে একটি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাড়ি ফেরার পথে নিরঞ্জন বলে, এতদিনে মুক্ত হলে তাহলে? এখন তো আর কোনো অজুহাত রইল না। সামনের মাসে বিয়ের তারিখ আছে, আর কিন্তু অপেক্ষা করব না। দেখতে দেখতে বয়স অনেকটাই হয়ে গেছে। তোমারও মাথার চুলে পাক ধরতে শুরু করেছে, এটা খেয়াল করেছো? ট্যাক্সির পেছনের সিটে বসে নিরঞ্জনের হাতে নিজের হাতে নিয়ে বলে, এখন আর আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি যেদিন বলবে সেদিনই আমি রাজি, তবে মাকে সাথে রাখতে হবে আশীর্বাদের দিন। নিরঞ্জন বর্ণালীর হাতটা মুখের সামনে তুলে ধরে আলতো করে একটা চুম্বন দিয়ে বলে, তোমার মা থাকবে, আমার বাড়ির সকলে থাকবে, সবার উপস্থিতিতে আশীর্বাদে রেজিস্ট্রি হবে।
দিন 15 পরে হঠাৎ গ্রাম থেকে খবর আসে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল। গ্রামেরই কয়েকজন প্রতিবেশীর সাহায্যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রতিবেশীরাই ফোন করে জানায় বর্ণালীকে। অফিসে থাকার সময় ফোনটা এসেছিল। তারপরই এক মুহূর্ত দেরি করেনি, একটা ছুটির দরখাস্ত নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নিরঞ্জনকে ফোনে জানায় সমস্ত কিছু। গ্রামে পৌঁছে হাসপাতালের দিকে ছোটে বর্ণালী। তখন প্রায় সন্ধে হয়ে এসেছিল। মাকে দেখার পরে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে মা হৃদরোগে আক্রান্ত। ডাক্তারও জানায় এই প্রথমবার হার্ট অ্যাটাক। নানা রকম চিন্তার কারণ হৃদযন্ত্র অত্যন্ত দুর্বল হয়ে গেছে। একা একা থাকা একদমই চলবে না, সব সময় সাথে কাউকে না কাউকে থাকতে হবে। তাছাড়া পুষ্টিকর খাবার এবং বিশ্রাম অত্যন্ত প্রয়োজন। সবকিছু শুনে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে বর্ণালী। অনেক রাতে হাসপাতাল থেকে বেরিয়ে নিরঞ্জনকে ফোনে জানায় কালকে ছুটি নিয়ে তুমি একবার এসো গ্রামে, অনেক কিছু নির্ণয় নিতে হবে। মাকে গ্রামের বাড়িতে এখন আর একা ছাড়া যাবে না। ডাক্তার সেই মতোই পরামর্শ দিয়েছে। আমি একটা চিন্তা ভাবনা করছি, তোমাকে সামনে পেলে তবেই সম্পূর্ণটা আলোচনা করা যাবে। গ্রামের 3 কাঠা জমির উপরে বাড়িটা খুব বড় না হলেও ছোট ছিল না। বাড়ির পেছন দিকে অনেক বড় বাগান। 3 কামরার ঘরটি কিছুটা পাকা, কিছুটা অ্যাডভেস্টারের। দীর্ঘদিন ধরে এভাবে চলে আসছিল। অনেক রাতে বাড়িতে ঢুকে চারদিকটা দেখতে শুরু করে বর্ণালী। রান্নাঘরে গিয়ে দেখে বিশেষ কিছুই নেই রান্না করার। ঠিক করে নেয় রাতে মুড়ির জল খেয়ে শুয়ে পড়বে। খানিকটা ফ্রেশ হয়ে বিছানায় বসে চিন্তা করতে শুরু করে। চাকরি তো সে ছাড়তে পারবে না। চাকরি ছেড়ে গ্রামে আসলে রোজগার কি হবে? মাকেও দেখাশোনা করতে হবে নিজের কাছে রেখে। সব থেকে ভালো উপায় এই বাড়িটা বিক্রি করে কলকাতা শহরের ছোট্ট একটি ফ্ল্যাট কিনে উঠে যাবে। মা তার কাছে থাকলে সব দিক দিয়ে সুবিধা হবে। চাকরিটা বজায় থাকবে। তাছাড়া এই অবস্থাতে মাকে এই গ্রামের বাড়িতে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। এমন সব চিন্তা করতে করতে অনেক রাতেই ঘুমাতে পারে সেদিন। পরের দিন ভোরে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে নিজের হাতে পেছনের বাগানটা গিয়ে দেখে জঞ্জালে ভর্তি হয়ে আছে। ভাবে কে করবে এত বড় বাগানটার দেখাশোনা? বাড়ির সাথে লাগোয়া টেইলারিংয়ের দোকানটাও বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন থেকে। গোটা 3 সেলাইয়ের মেশিন এখনো পড়ে আছে অযত্নে অবহেলায়। হঠাৎ ফিরে যায় বাবা থাকার দিনগুলোতে। এই বাড়িটা ঘিরে কত আনন্দ ছিল সেই সময়টায়। 3 ভাই বোন, মা বাবা একসাথে কত আনন্দেই দিনগুলি কেটে যেত। চোখের সামনে ভেসে ওঠে দোকানের সেলাই মেশিনগুলোর গায়ে হাত বোলাতে বোলাতে। ঘরে ফিরে এসে রান্না বসায়। মায়ের জন্য হাসপাতালে দুপুরের খাবার নিয়ে যাবে সে। এমনটা ভেবে রান্নাগুলো করতে করতে নিরঞ্জনের কাছে ফোন করে। তুমি কি আসছো আজকে? আসছি মানে? তুমি বললে আমি আসবো না, এমনটা হয় নাকি? আর 15 মিনিটের মধ্যেই তোমার বাড়িতে গিয়ে পৌঁছে যাব। আমি গেলে বেরিয়ে পড়ব হাসপাতালের দিকে। মনটা খুশিতে ভরে ওঠে বর্ণালীর। তখনই বলে ওঠে, রান্না বসিয়েছি বাড়িতে, এসো দুজনে একসাথে খেয়ে মায়ের জন্য নিয়ে যাব হাসপাতালে। তার আগে অনেক কথা আছে তোমার সাথে। 2 দিন থাকতে হবে আমাকে এখানে। পারলে তুমিও গ্রামে 2 দিন থেকে যেও তোমাদের বাড়িতে। নিরঞ্জন মিষ্টি হেসে বলে, গ্রামে থাকলে তাহলে এক বাড়িতেই থাকছি আমরা, কি বলো? কথাটা বলেই ফোনের ভিতরে হেসে ওঠে হো হো করে। নিরঞ্জনের কৌতুকের জবাবে বর্ণালী বলে, আসতেই পারো, এই শরীরের সাথে মনের অধিকার কেবল তোমারই। এখানে অন্য কারোর প্রবেশ নিষেধাজ্ঞা আজীবন আছে, আগেও থাকবে। এবার কিছুটা গম্ভীর হয়ে নিরঞ্জন বলে, সেটা তো ভালো করেই জানি, আর একটু অপেক্ষা করো, এসেই গেছি প্রায়। দুজনে দুপুরের খাবার খেতে খেতে বর্ণালী নিজের মনের সমস্ত কিছু বলে যায় নিরঞ্জনের সামনে। প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যাপার বুঝে বলে, তুমি যেটা ভাবছো একদম ঠিক ভাবছো। এখন সবার আগে শহরে একটা নতুন এবং পুরাতন ফ্ল্যাট দেখতে হবে। তার মূল্য কেমন সেটা বুঝে এখানকার সম্পত্তির মূল্য কতটা পাওয়া যাবে, তারপরেই আগামী পদক্ষেপ। বর্ণালী বলে, শহরের ব্যাপারটা তুমি দেখো, আমি এদিকটা দেখছি। তবে মাকে এখানে একা ছেড়ে আমি যেতে পারছি না চাকরিতে জয়েন করতে। ভাবছি হাসপাতাল থেকে বেরোলেই আমি সাথে নিয়ে যাব। আপাতত আমার সাথে কিছুদিন থাক, ততদিনে কিছু একটা ব্যবস্থা করতে হবে। খাবার প্রায় শেষ হয়ে গেছিল। নিরঞ্জনকে একটু বিশ্রাম করতে বলে বাসনপত্র পরিষ্কারের শেষে ড্রেস বদল করে বলে, এবার চলো, মায়ের জন্য খাবার সাথে নিয়ে নিয়েছি। বাড়ি থেকে হাসপাতাল বেশি দূরে না হলেও অটো নিয়ে দুজনে সময় মতো পৌঁছে যায়। মায়ের কাছে গিয়ে দেখে মা শুয়ে থাকলেও জেগে আছে।
দুজনকে একসাথে আসতে দেখে বসার চেষ্টা করতেই বর্ণালী বাধা দিয়ে বলে, শুয়েই থাকো, আমি রান্না করে খাবার এনেছি, আমি খাইয়ে দিচ্ছি। মাকে খাওয়াতে খাওয়াতে বলে, মা, এখান থেকে ছাড়া পেলেই তোমাকে আমার সাথে নিয়ে যাব। এবার থেকে তোমাকে আর এখানে একা ছাড়বো না। আমার কাছে রেখে শহরের হাসপাতালের ডাক্তারকে দেখিয়ে ভালো চিকিৎসা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মেয়ের কথা শুনে মা বলে, তুই একা এত কিছু কি করে সামলাবি? আমি যেমন আছি তেমনই চালিয়ে নেব। আমার জন্য এত চিন্তা করিস না তো। তাড়াতাড়ি তোর বিয়েটা দেখে যেতে চাই, সেটাই আগে করে দেখা দেখি। বাবা নিরু, তুমি যত তাড়াতাড়ি পারো এই মেয়েটাকে তোমার বউ করে আমাকে একটু শান্তি দাও। মরার আগে মেয়েটাকে সধবা রূপে দেখে না গেলে মরেও শান্তি পাবো না। সারাটা জীবন সবার জন্য করেই গেল, নিজের দিকে ফিরেও তাকালো না। এটাই তো আমার সব থেকে বড় ভাবনা চিন্তা। মেয়েটার চিন্তা করে করে আমার রাতেও ঘুম হয় না। চোখ বুঝলেই মেয়ের শুকনো মুখটা চোখের সামনে ভেসে ওঠে। নিরঞ্জন মায়ের হাত নিজের হাতে নিয়ে বলে, না মাসিমা, আর ওর কথা শুনছি না। সামনের মাসের প্রথম তিথিতে দিন ঠিক করছি, ততদিনে আপনি সুস্থ হয়ে উঠুন দেখি। বর্ণালী একটি কথা ঠিক বলেছে, আপনাকে শহরের হাসপাতালে দেখলে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, তখন আমিও সাথে দেখাশোনা করতে পারবো। বর্ণালীর মা বলে, এতদিনে এই কথাটা শুনে মনটা ভালো হয়ে উঠল, আমি এবার এমনিতেই ঠিক হয়ে যাব। ততক্ষণে বর্ণালী বলে, আমার বিয়ে হয়ে গেলেও তুমি আমার সাথেই থাকবে। তুমি যতদিন এই পৃথিবীতে থাকবে আমার কাছেই থাকবে। তোমার দায়িত্ব আমার, এটা আমি জীবনভর পালন করে যাব। মায়ের চোখ দুটি অশ্রুতে ভিজে উঠেছিল ততক্ষণে। মেয়ের হাত দুটি জড়িয়ে ধরে রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আমার শত জন্মের পূর্ণ ফলের আশিসে তোর মতো মেয়েকে গর্ভে ধরেছিলাম। তুই কি নিজের জন্য ভাবতেও শিখলি না? কি দিয়ে তৈরি তুই আমার পেটের থেকে জন্ম হলেও আমি এত দিনেও বুঝলাম না। মায়ের দু চোখের অশ্রু মুছিয়ে দিতে দিতে বলে মেয়ে, থাক, আর আমার জন্য চোখের জল ফেলতে হবে না। পরিবারের বড় আমি, তাই আমার উপরেই সব দায় দায়িত্ব থাকবেই, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এখন কেউ যদি দায়িত্ব পূরণ না করে পালায়, সে তো মানুষের নামে কলঙ্ক। আমি তো সেটাই মনে করি। আর কিছুক্ষণ নানা রকম কথার পরে দুজনে মায়ের কাছে থেকে বিদায় নিয়ে ডাক্তারের সাথে দেখা করে জানতে পারে আর দুদিন নজরে রেখে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। সেদিনটা অনেক রাত পর্যন্ত দুজনে একসাথে থাকার পরে নিরঞ্জন নিজের গ্রামের বাড়ি চলে যায়। যাওয়ার আগে বলে, আমি কাল সকালে ফিরে যাচ্ছি, একটু সকাল সকাল ট্রেন ধরতে পারলে অফিসটা করতে পারবো। তুমি ওদিকটা দেখো, এদিকের ব্যবস্থাটা আমি করে নিচ্ছি। মাকে হাসপাতাল থেকে ছাড়লে বাসা বাড়িতেই নিয়ে যাবে প্রথমে। দুদিন পরে বর্ণালী মাকে হাসপাতাল থেকে নিয়ে আসে। সেদিনটা বাড়িতে থেকে কিছু প্রয়োজনের জিনিস নিয়ে ফিরে আসে শহরের বাসা বাড়িতে। ছোট ঘরটায় মা মেয়ে দুজনের জায়গা হয়ে গেছিল। পাশের ঘরের একটি বিহারি ফ্যামিলিকে বলেছিল, আমি অফিসে যাওয়ার সময়টুকু আপনারা একটু দেখবেন মাকে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে যেন ভুলবেন না। কয়েকদিন অফিস করার পরে মাকে একদিন শহরের বড় হাসপাতালে নিয়ে গিয়ে দেখিয়ে আনে। এখানেও ডাক্তার কিছু ওষুধের সাথে বিশ্রাম এবং পুষ্টিকর আহারের পরামর্শ দেয়। সব কিছুই বুঝতে পারে বর্ণালী। এখন মাথার ওপর অনেকটা চাপ কমে গেছে। 2-4 দিনের ভেতরেই মা অনেকটা সুস্থ হয়ে গেলে একদিন নিরঞ্জন এসে দেখা করে যায়। তখনই বলে যায়, সামনের সপ্তাহে রবিবারে একটা শুভ দিন আছে, কাছে একটি ভাড়া বাড়ি নিয়ে আশীর্বাদ এবং রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানটা সম্পূর্ণ করে নেব। সবকিছু শুনে চুপ করেছিল বর্ণালী। তার মৌন ভাব দেখে মা বলে ওঠে, হ্যাঁ বাবা নিরু, তুমি যেটা ভালো বুঝছো সেটাই করো। আমার শরীর এখন অনেকটাই সুস্থ। এই অনুষ্ঠানের দিন বিয়ের তারিখটাও ঠিক করে নাও, যত তাড়াতাড়ি সম্ভব। তখনই বর্ণালী বলে ওঠে, আশীর্বাদ এবং রেজিস্ট্রিটা সেদিনই করতে পারো, তবে বিয়ের তারিখটার জন্য একটু অপেক্ষা করতে হবে। কারণ গ্রামের সম্পত্তিটা বিক্রি করে এখানে একটা পাকাপাকি বাসস্থান না করা অবধি আমার মনে হয় বিয়ে করাটা ঠিক হবে না। বিয়ের পরে মাকে কোথায় রাখবো? নিরঞ্জন খানিকটা ক্ষুণ্ণ হয়ে বলে ওঠে, আবার একটা অজুহাত দাঁড় করাচ্ছ? ততদিনে একটা ভালো দেখে বাড়ি ভাড়া নিলেই তো হলো। মাকে একা রাখতে কে বলেছে তোমাকে? বিয়ের পর তুমি দুদিকটাই সামলাবে, কখনো আমাদের বাড়িতে, কখনো মায়ের সাথে নতুন বাসা বাড়িতে। তার ভেতরে দেখে শুনে সম্পত্তি এবং এখানকার ফ্ল্যাটের ব্যবস্থা করে নেওয়া যাবে। আমি কিন্তু আর কোনো অজুহাত শুনতে রাজি নই। ঠিকই তো বলেছ নীরু, তুমি যেটা ভেবে রেখেছ সেটাই করবে। তার আগে বিয়েটা সম্পূর্ণ করে নিও।
তাছাড়া দেখ মা, আর বাহানা তৈরি করিস না। ছেলেটা তোর জন্য বছরের পর বছর অপেক্ষা করছে, কেবল তোকে প্রচণ্ড ভালোবাসে তার জন্য। এটা তোকে বুঝতে হবে মা, এমন ভালোবাসা আজকালকার দিনে পাওয়া যায় না। নীরু অত্যন্ত সুশীল এবং ভদ্র ছেলে, তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। এতটা দিন অপেক্ষা করেছে, ওর মানসিক চিন্তাগুলো একবার ভেবে দেখ। ঠিক তখনই নিরঞ্জন বলে ওঠে, আমি আর কোনো কথাই শুনবো না। অনেক শুনেছি তোমার কথা। আমি একটা ঘর ভাড়ার জন্য চেষ্টা করছি, আশা করি কয়েকদিনের ভেতরেই পেয়ে যাব। মাকে নিয়ে সেই বাড়িতেই সমস্ত জিনিসপত্র নিয়ে উঠে যাবে। মায়ের দেখাশোনার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। একজন সর্বক্ষণের আয়ামাসির খোঁজ আছে আমার, তাকেই বলবো এসে থেকে যাবে তোমাদের সাথে। এতক্ষণ মুখে তালা দিয়ে বসেছিল বর্ণালী, এবার চুপ থাকতে না পেরে বলে, আমি বারণ করেছি নাকি তুমি এমন করে বলছো? ঠিক আছে, তুমি যা ব্যবস্থা করছো সেটাতে আমি সম্পূর্ণ রাজি আছি। তুমি যখন দায়িত্ব নিয়েছো সব কিছুর, আমার আর কিছু বলার নেই। তবে মা অসুস্থ থাকা অবস্থায় আমি কিন্তু মায়ের সাথে এসে থাকবো, তখন কিন্তু আমি কারোর অশান্তি শুনবো না। নির্দিষ্ট দিনে নিরঞ্জনের সাথে বর্ণালীর রেজিস্ট্রি ম্যারেজের সাথে সাথে আশীর্বাদও সম্পূর্ণ হয় শুভ লগ্নে। মায়ের উপস্থিতি এবং নিরঞ্জনের বাড়ির সকলের উপস্থিতিতে দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্পর্কের সমাপন হয় সকলের আশীর্বাদে। সেখানেই 15 দিন পরের একটি শুভ দিন দেখে বিয়ের দিন ঠিক করা হয়। বিধাতা বোধহয় উপর থেকে তখনই হেসেছিল অলক্ষ্যে। বর্ণালীর ভাগ্যে কোনোদিন সুখের ছায়া থাকবে না বলেই হয়তো। যাই হোক, সময় দ্রুত গড়িয়ে চলে। গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রয় করে শহরে একটি ছোট্ট পুরাতন ফ্ল্যাট ক্রয় করে সেখানে থাকতে শুরু করে মায়ের সাথে মেয়ে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী অন্তিম পর্বই আমি আজ সন্ধ্যে 7:30টায় আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এই গল্পটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।